নমস্কার। গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা আলোচনা করছি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে থাকা বাঙালির ক্রীড়া সংস্কৃতির ইতিহাস বিষয়ে। বেশ কয়েকদিন ধরে আমাদের এই আলোচনা পর্ব চলছে। গতকাল আমি আমার শারীরিক অসুস্থতার কারণে ভিডিও দিতে চেয়েও তোমাদেরকে ভিডিও পৌঁছে দিতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে তোমাদের কাছে দুঃখিত। বেশি কথা না বলে আজকে আমরা চলে যাই আমাদের পড়ার মূল বিষয়ে। আজকে আমরা আলোচনা করব হকি এবং টেবিল টেনিস, এই দুটো বিষয় নিয়ে। তো হকি দেখো, প্রত্যেকটা খেলারই প্রথম দিকে একটা সূচনা লগ্ন ছিল, তো তারপর সেটা আস্তে আস্তে সংগঠিত হয় এবং তারপরে সেটা একটা আজকের যে রূপ আমরা দেখতে পাই সেই রূপটা ধারণ করে। তো প্রত্যেকটা খেলাই হয়তো এইরকমই ছিল। তোমাদেরকে আগেও একদিন আমি বলেছি যে প্রাতিষ্ঠানিক যে রূপ, সেই রূপটা পরিগ্রহণ করতে কিন্তু একটা সময় লাগে। তো সেক্ষেত্রে হকিরও একটা সূচনা লগ্ন আছে। দেখো, আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ার করছি। হকির সূচনা লগ্ন পারস্যে। মনে করা হয় যে পারস্যে 2000 খ্রিস্টপূর্বাব্দ সময়ে হকির মতন কোনো খেলা প্রচলিত ছিল। সেটা যে আজকের হকির মতন সংগঠিত সেটা ঠিক বলা যায় না, তবে ঐতিহাসিকরা মনে করেন যে গাছের ডাল দিয়ে পাথরকে নুড়িকে এদিক ওদিক সরিয়ে দেওয়া, এরকম টাইপের যে একটা খেলা সে হকির মতন, সেটাকেই হকির আদি রূপ বলা যেতে পারে। তো পারস্যতে ছিল এর প্রথম প্রচলন হয়। এটা একটা আনুমানিক, একদম বলা যায় না যে হকির পারস্যেই শুরু হয়েছিল, এটা বলা যায় না। তবে পারস্য থেকে ক্রমশ দেখো গ্রিস এবং রোম, এই দুই জায়গায় ছড়িয়ে পড়ে। ফ্রান্সে এই হকির পূর্বে নাম ছিল হকেট, ঠিক আছে, এটা মনে রাখবে। আর ইংল্যান্ডে হকি এই নামে পরিচিত ছিল, পরবর্তীকালে সেটা হকি নামে পরিচিত হয়। ভারতবর্ষে হকি, পরবর্তী যে আমাদের টপিক সেটা হলো ভারতবর্ষে হকির প্রচলন কবে হলো, কিভাবে হলো। 1924 ভারতীয় হকি ফেডারেশন গঠিত হয়। 1928 ভারত প্রথম অলিম্পিকে যোগ দেয় এবং স্বর্ণ পদক পায়, যেটা অনুষ্ঠিত হয়েছিল আমস্টারডামে। আমি একদম তোমাদেরকে টু দ্য পয়েন্টে ঠিক যেই অংশগুলো তোমরা খুব গুরুত্ব দিয়ে পড়বে সেইভাবে সাজিয়ে দিয়েছি। তোমাদের বইতে প্রত্যেকটা বিষয়ই রয়েছে, কিন্তু সেগুলো হয়তো একটু এলোমেলোভাবে রয়েছে। আমি সেগুলোকে একদম সাল অনুযায়ী পরপর নিয়ে আসার চেষ্টা করেছি, আশা করছি তোমাদের উপকারে লাগবে। 1928 থেকে 1956 পরপর 6টি অলিম্পিকে ভারত বিজয়ী হয়েছিল। এবার মাঝখানে কোন কোন সালগুলো আছে এটা তোমরা একটুখানি বই থেকে দেখে নেবে। 1975 তৃতীয় হকি বিশ্বকাপে ভারত পাকিস্তানকে পরাজিত করেছিল। 1980 মস্কো অলিম্পিক থেকে মহিলাদের জন্য হকি প্রতিযোগিতা শুরু হয়েছিল, যেখানে চতুর্থ স্থান পেয়েছিল ভারত। এটা কিন্তু মনে রাখবে। হয়ে গেল আমাদের ভারতবর্ষে হকির যেটুকু অংশ আমাদের বইতে রয়েছে, যে ভারতবর্ষে হকির কি প্রচলন হয়েছিল, কবে, কোন সাল, এই অংশটুকু কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে আমরা চলে যাব আন্তর্জাতিক পরিসরে হকি। সেখানে খেয়াল করো, 1875 এপ্রিলে হকি খেলা সুনির্দিষ্ট নিয়মে তৈরি হয়। 1887 হকিতে মহিলারা অংশগ্রহণ শুরু করেন। 1900 সাল আন্তর্জাতিক হকি বোর্ড গড়ে ওঠে। 1907 সাল ইংল্যান্ড ও ফ্রান্সের খেলা দিয়ে শুরু হয় আন্তর্জাতিক হকি প্রতিযোগিতা। 1924 সাল আন্তর্জাতিক হকি ফেডারেশন গড়ে ওঠে। তাহলে আমরা ভারতবর্ষে হকির প্রচলন পড়লাম, আন্তর্জাতিক পরিসরে হকির কি কি গুরুত্ব, ঐতিহাসিক যে মুহূর্তগুলো সেইগুলোর পড়লাম। এরপর আমরা চলে আসব বাংলায় হকি। দেখো, সালটা 1895, বেটন কাপ প্রতিযোগিতা শুরু হয়। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, বেটন কাপ। নেভাল ভলেন্টিয়ার্স দল প্রথম এই কাপ জিতেছিল এবং ওই যে প্রথম জিতলো তারপর থেকে টানা 9টা বছর তারা কিন্তু এই জয়টা ধরে রেখেছিল। 1931 সালে বাংলা হকি সংস্থা গঠিত হয়। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো কিন্তু বাংলাকে কেন্দ্র করেই, সেগুলো একটু দেখো। কুমারের সেন পশ্চিমবঙ্গে হকির প্রচার ও প্রসারে একটা উল্লেখযোগ্য নাম। ধ্যানচাঁদ তোমরা সকলেই জানো, ভারতের অন্যতম বিখ্যাত হকি খেলোয়াড়। তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হলো গোল। আরেকজন ব্যক্তিত্ব লেসলি ক্লডিয়াস,
যিনি অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন। ইনি কিন্তু ব্রিটিশ ভারতীয় ছিলেন। নামটা শুনলে মনে হতে পারে যে ইনি কিভাবে বাংলার হলেন। ইনি কিন্তু ব্রিটিশ ভারতীয় ছিলেন, সেই হিসাবে ভারতের হয়ে তিনি খেলতেন। 3 বার অলিম্পিকে সোনা জেতে ভারত হকিতে। এই যে 3 বার অলিম্পিকে সোনা জেতে ভারত, সেখানে কিন্তু লেসলি ক্লডিয়াস অন্তর্ভুক্ত ছিলেন, সেই দলের অন্তর্ভুক্ত ছিলেন তিনি। 1971 সাল ভারত সরকার তাকে সম্মান হিসাবে পদ্মশ্রী দেন। আশা করছি তোমাদের হকি সংক্রান্ত যাবতীয় তথ্য এটার মধ্যে পেয়ে যাবে। আমি বলবো তোমরা বারবার, একবার দুবার যদি এই ভিডিওগুলো ভালোভাবে শুনে নাও, তাহলে না জিনিসটা তোমাদের মাথার মধ্যে থাকবে। এবং সেই সঙ্গে অবশ্যই নিজেদেরকে তো খাটতে হবেই। তোমরা সেই জিনিসটাকে বারবার অভ্যাস করবে, বই থেকে পড়ে নেবে, বই থেকে বিষয়টাকে একবার দেখে নেবে। কানে শুনলে আর চোখে যদি তুমি বিষয়টা দেখে নাও যে কি জিনিসটা তুমি পড়ছো, তাহলে দেখবে তুমি কিন্তু অনেক দিন পর্যন্ত সেই পড়াটা মনে রাখতে পারবে। এরপরে আমরা চলে আসব টেবিল টেনিস এই বিষয়টাতে। দেখো, টেবিল টেনিস আমরা প্রথমেই দেখব আন্তর্জাতিক পরিসরে টেবিল টেনিসের কি বিস্তার ঘটেছিল। তো সেক্ষেত্রে ইংল্যান্ডের জেমস গির মার্কিন মুলুকে এই খেলাটি প্রথম দেখেছেন। তো জেমস গির মার্কিন মুলুকে এরকম একটা খেলা দেখে এলেন টেবিল টেনিসের মতন, একদম কিন্তু এক্স্যাক্ট টেবিল টেনিস সেরকমটা নয়। তিনি দেখলেন, দেখার পর যা হয়, আমরা বিদেশে গিয়ে যদি কোনো কিছু দেখি, বিদেশ বলতে আমি এখানে একদম বাইরের কথা বলছি না, তুমি তোমার এলাকাটা ছেড়েই যদি অন্য জায়গাতে যাও, সেখানে যদি ভিন্ন সংস্কৃতি দেখো, সেই সংস্কৃতিটা তুমি এসে বাড়িতে তো অবশ্যই বলবে যে আমি ওখানে একটা নতুন জিনিস দেখলাম। সেই রকমই জেমস গির দেশে ফিরলেন। দেশে ফিরে ইংল্যান্ডে তিনি তার বন্ধুর কাছে গেলেন। বন্ধুটাকে, তার নাম জানা যায় না, তিনি ছিলেন হ্যামলি ব্রাদার্স দোকানের মালিক। তিনি এই খেলাটি তার মুখে শোনেন এবং তিনি পিং পং নাম দেন। যেই খেলাটা পিং পং নাম দিচ্ছেন তিনি। টেবিল টেনিস কিন্তু অনেক সময় পিং পং নাম ধরেই পরিচিত ছিল জনমানসে। 1902 সালে ইংল্যান্ডে ছড়িয়ে পড়ল এই খেলাটি। 1902 সালেই লন্ডনের গুড নামের ভদ্রলোক খেলাটিকে আরও সুবিধাজনক করে তুলছেন। কিভাবে? এই যে বলেছিলাম, প্রথম যেভাবে দেখে এসেছিলেন সেভাবেই খেলছিলেন, তারপরে সেটাকে আস্তে আস্তে রূপদান করতে থাকছেন। যেমন আমাদের এখানে এখনও দেখবে কোথাও কোথাও কোনো কোনো অঞ্চলে, আমরা অন্তত আমাদের ছোটবেলায় দেখেছিলাম যে ক্রিকেট খেলা হতো। ক্রিকেট খেলার কিন্তু সবসময় ব্যাট থাকতো না, যেটা তথাকথিত ব্যাট হয় সেরকম ব্যাট থাকতো না। অনেক বাচ্চারাই কাঠকে, বিভিন্ন টুকরোকে সেই একটা চেষ্টা করতো যে ক্রিকেট ব্যাটের রূপ দিয়ে সেটা নিয়েই খেলার চেষ্টা করতো। তো এই রকমই বিষয়টা, যে টেবিল টেনিস খেলারও যে একদম এক্স্যাক্ট যে জিনিসটা সেটা তখনও তৈরি হয়নি। তো সেই জিনিসটাই তৈরি করার চেষ্টা করেছিলেন এই গুড নামের ভদ্রলোক। তো এরপর যেটা হলো সেটা হলো 1923 সাল পিং পং নাম থেকে টেবিল টেনিস নাম হয়ে যাচ্ছে। এবং নামটা কে দিচ্ছে বা কারা দিচ্ছেন? টেবিল টেনিস অ্যাসোসিয়েশন এই নামকে বদলে দিচ্ছেন। 1926 সাল টেবিল টেনিস ফেডারেশন গঠিত হয়। বার্লিনের ডক্টর লিম্যান আমন্ত্রণ করেন আন্তর্জাতিক স্তরে, তিনি সকলকে ডেকে এই রকম একটা টেবিল টেনিস ফেডারেশন গঠন করছেন 1926 সাল। 1930 সাল মার্কিন যুক্তরাষ্ট্র পিং পং অ্যাসোসিয়েশন তৈরি করছেন। আচ্ছা, কলকাতা বা বাংলায় টেবিল টেনিস। এবার দেখো, 1910 সাল ওয়াইএমসিতে টেবিল টেনিস খেলা শুরু হচ্ছে। 1925 সাল আন্ত ক্লাব প্রতিযোগিতা শুরু হচ্ছে, অর্থাৎ নিজেদের মধ্যে একটা খেলা শুরু হচ্ছে, দুটো ক্লাবের মধ্যে, দুটো ইনস্টিটিউশনের মধ্যে খেলা হচ্ছে। কীরকম? মুসলিম ইনস্টিটিউট ও কলেজ স্ট্রিট ওয়াইএমসি। অর্থাৎ বিশাল কোনো আন্তর্জাতিক স্তরে বা অনেককে নিয়ে প্রতিযোগিতা হচ্ছে না, অল্প অল্প করে বিস্তার ঘটছে খেলাটার। 1933 অল বেঙ্গল পিং পং টুর্নামেন্ট নাম দিয়ে প্রাদেশিক প্রতিযোগিতার আয়োজন করে। এটা বেসরকারি অ্যাসোসিয়েশন ছিল এবং সেখানে অনেকে মিলে এই অ্যাসোসিয়েশনটা তৈরি করেছিলেন। এটাও কিন্তু তোমাদেরকে কাজ দিলাম, বই থেকে কিন্তু এইখানটা একটু ভালো করে দেখবে। 1934 ভারতবর্ষে সর্বপ্রথম বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন নামে টেবিল টেনিস অ্যাসোসিয়েশন গড়ে ওঠে। তার সভাপতি কে ছিলেন? C.S. পেটারসন, ঠিক আছে। এবং যুগ্ম সম্পাদক কারা কারা ছিলেন? অমর মুখার্জি ও ডক্টর A.N. সিংহ। নামগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। 1938 অল ইন্ডিয়া টেবিল টেনিস অ্যাসোসিয়েশন তৈরি হয়। কোথায়? সাউথ ক্লাবে, কলকাতাতেই।
1938 সালে জাতীয় ও আন্তঃরাজ্য টেবিল টেনিস প্রতিযোগিতা প্রবর্তিত হয়। এখান থেকে কিন্তু সালগুলোই একটু গুরুত্বপূর্ণ। 1939 মহিলাদের সিঙ্গেলস প্রতিযোগিতা আয়োজিত হয়। 1946 মহিলাদের দলগত প্রতিযোগিতা জাতীয় ও আন্তঃরাজ্য প্রতিযোগিতার অন্তর্ভুক্ত হয়। এরপর আমরা জেনে নেব বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কি কি? শিলিগুড়ি, তাকে কি বলা হয়? উত্তরবঙ্গের টেবিল টেনিস শহর, ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু আসতেই পারে। ভারতী ঘোষ, শিলিগুড়ি টেবিল টেনিসের দ্রোণাচার্য বলা হয় ভারতী ঘোষকে। এবং পৌলমী ঘটক, পশ্চিমবঙ্গের মেয়ে, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতেন 3 বার। এবং অঙ্কিতা দাস আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের প্রতিনিধিত্ব করেন। এছাড়াও বেশ কয়েকজন টেবিল টেনিস খেলোয়াড়ের নাম তোমাদের বইতে দেওয়া আছে, সেই অংশগুলো তোমরা একটু নিজেরা পড়বে। আমি কিন্তু খুব ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে উল্লেখ করে দিলাম। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তুমি পেয়ে যাও নোটিফিকেশন। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।